হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব দিল্লি সালতানাত বা সুলতানি শাসন পর্বের শেষ দুটি বংশ সৈয়দ বংশ ও লোদি বংশ সম্পর্কে। যারা ইতিহাস বিষয়ে এসএলএসটি, পিএসসি টিচার, নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। এছাড়া কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও এই ভিডিও দেখতে পারো। সবার প্রথমে ডিসকাস করব সৈয়দ বংশ সম্পর্কে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। সৈয়দ বংশের দ্বিতীয় শাসক ছিলেন মোবারক শাহ, যিনি সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান রূপে পরিগণিত হন। মোবারক শাহর পরবর্তী শাসক ছিলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর পরবর্তী শাসক ছিলেন আলাউদ্দিন আলম শাহ, যিনি সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন। সৈয়দ বংশ সুলতানি শাসন পর্বের 37 বছর রাজত্ব করেছিলেন। চোদ্দোশো খ্রিস্টাব্দে সৈয়দ বংশের সূচনা হয়েছিল এবং 1451 খ্রিস্টাব্দে এই বংশের পরিসমাপ্তি ঘটে। সৈয়দ বংশের পরই ভারতে লোদি বংশের শাসনের সূচনা ঘটেছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। খিজির খাঁ লাহোর, মুলতান এবং দিপালপুরের শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন যে সময়ে তৈমুরলং ভারত আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে। 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং ভারত আক্রমণ করেন। সেই সময়ে তুগলক বংশের শাসক ছিলেন নাসিরউদ্দিন খসরু শাহ। তৈমুরলংয়ের ভারত আক্রমণে নাসিরউদ্দিন খসরু শাহ তিনি পরাস্ত হন এবং দিল্লিতে তুগলক বংশের শাসনের অবসান ঘটে। এই সময় তৈমুরলং তিনি খিজির খাঁকে লাহোর, মুলতান এবং দিপালপুরের শাসক হিসাবে নিযুক্ত করেন। খিজির খাঁ তিনি তৈমুরলং কর্তৃক লাহোর, মুলতান, দিপালপুরের শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন বলে তিনি তৈমুরলংয়ের পুত্র শাহরুখের অনুগত ছিলেন। এবং 1414 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে বসেন। দিল্লিতে সিংহাসন বসার পর তিনি বা তার যে প্রতিষ্ঠিত রাজবংশ সৈয়দ বংশ হিসাবেই পরিগণিত হয়। আসলে খিজির খাঁ নিজেকে হজরত মোহাম্মদের বংশধর বলে দাবি করতেন। সেই কারণে খিজির খাঁর প্রতিষ্ঠিত রাজবংশ সৈয়দ বংশ হিসাবে পরিচিত। যেহেতু খিজির খাঁ তিনি শাহরুখের অধীনস্থ বা তার অনুগত শাসক ছিলেন, সেজন্য তিনি সুলতান এই উপাধি নেননি। সুলতান উপাধির পরিবর্তে তিনি মসনব ই আলা এই উপাধিটি নিয়েছিলেন। খিজির খাঁর সময়ে সাম্রাজ্যের সর্বত্র বিদ্রোহ দেখা দিয়েছিল। বিশেষ করে জাইগিরদাররা এই সময়ে বিদ্রোহ করেছিল। আসলে ফিরোজ শাহ তুগলকের সময়ে, অর্থাৎ যিনি তুগলক বংশের শেষ অন্যতম শাসক ছিলেন ফিরোজ শাহ তুগলক তিনি ইক্তাগুলিকে বংশানুক্রমিক করে দিয়েছিলেন, যে কারণে ইক্তাগুলিকে কেন্দ্র করে ওই ইক্তাগুলি পরবর্তীকালে স্থায়ী জাইগিরে রূপান্তরিত হয়েছিল। এবং সুলতানি শাসনের শেষ পর্বে দেখা যায় যে এই জাইগিরদাররা কার্যত সুলতানি কর্তৃত্বকে অস্বীকার করত এবং সর্বত্র বিদ্রোহ দেখা দিত। খিজির খাঁ বা তার পরবর্তী শাসকরা এই বিদ্রোহ দমনের জন্য তাদের সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের ছুটে যেতে হতো। খিজির খাঁর পরবর্তী শাসক ছিলেন মোবারক শাহ। মোবারক শাহ তিনিও জাইগিরদারদের বিরুদ্ধে তাকে
বিভিন্ন ধরনের অভিযান প্রেরণ করতে হয়েছিল। জাগিরদারদের বিদ্রোহ দমন করতে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হয়েছিল। তিনি জাগিরদারদের ওপর নিয়ন্ত্রণ করার জন্য জাগিরদারদের বদলির ব্যবস্থা চালু করেন এবং তাতে করে মোবারক শাহের বিরুদ্ধে জাগিরদারদের অসন্তোষ আরও বেড়ে যায়। এছাড়া তাকে বিভিন্ন প্রতিবেশী শক্তিগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান করতে হয়েছিল, যেমন পাঞ্জাবের খোক্কর উপজাতি মালবের হুসাং শাহের বিরুদ্ধে সামরিক অভিযান করেন, জৈনপুরের ইব্রাহিম শাহের বিরুদ্ধে সামরিক অভিযান করেন এবং এই সকল প্রতিবেশী শক্তিগুলোর বিরুদ্ধে তাকে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হয়েছিল বিদ্রোহগুলিকে দমন করার জন্য। মোবারক শাহের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় তারিখ-ই-মোবারক শাহী এই গ্রন্থটি থেকে। এই গ্রন্থটি রচনা করেছিলেন ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি। এই বিন সিরহিন্দির তারিখ-ই-মোবারক শাহী থেকে সৈয়দ বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। মোবারক শাহের পর সৈয়দ বংশের সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ কার্যত অযোগ্য শাসক ছিলেন। মোহাম্মদ শাহর নামে যাবতীয় ক্ষমতা ভোগ করতেন তার মন্ত্রী সারওয়ার উল মুলক। মোহাম্মদ শাহর পরবর্তী সৈয়দ বংশের শাসক হলেন আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক, যেটা এর আগেও বলেছি। আলাউদ্দিন আলম শাহ তিনি তার মন্ত্রী হামিদ খাঁর অধীনে ছিলেন এবং হামিদ খাঁ সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করেছিলেন। তিনি হামিদ খাঁকে কোনোভাবেই পরাস্ত করতে পারেননি, যে কারণে তিনি বদাউন চলে গিয়েছিলেন দিল্লি ছেড়ে এবং বদাউন থেকেই তিনি শাসন পরিচালনা করেছিলেন। এই সময়ে হামিদ খাঁর উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি বাকি যারা অভিজাত ছিলেন তারা মেনে নিতে পারছিলেন না। তাই হামিদ খাঁর বিরোধী একটি চক্রান্ত গোষ্ঠী তৈরি হয়েছিল। এই সময়ে হামিদ খাঁ তিনি বহুলল লোদিকে ডেকে পাঠান সাহায্যের জন্য এবং বহুলল লোদি তিনি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং দিল্লির সিংহাসন আরোহণ করার তার লোভ ছিল এবং এই সুযোগে তিনি হামিদ খাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। সরিয়ে দেবার পর তিনি আলাউদ্দিন আলম শাহকে দিল্লিতে ফিরে আসার অনুরোধ জানান, কিন্তু আলাউদ্দিন আলম শাহ তিনি বদাউন থেকেই শাসন পরিচালনা করতেন, দিল্লি ফিরে আসেননি। অবশেষে আলাউদ্দিন আলম শাহর পরামর্শে বা তার স্বীকৃতি পেয়ে বহুলল লোদি দিল্লির সিংহাসন দখল করেন এবং ভারতে কার্যত সৈয়দ বংশের শাসনের অবসান ঘটে এবং লোদি বংশের প্রতিষ্ঠা ঘটেছিল বহুলল লোদির সিংহাসন আরোহণের মধ্য দিয়ে। তিনি সিংহাসন আরোহণের পূর্বে সিরহিন্দের শাসক ছিলেন। 1451 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন। লোদি বংশের 3 জন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। প্রথম হলেন বহুলল লোদি, তিনি লোদি বংশের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় জন হলেন সিকান্দার লোদি, তিনি ছিলেন লোদি বংশের শ্রেষ্ঠ শাসক। শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। লোদিরা ভারতে 75 বছর রাজত্ব করেছিল। লোদি বংশের শাসন ছিল কার্যত সুলতানি পর্বের শেষ সময়কাল, যেখানে আমরা দেখব যে
যে সমস্ত আঞ্চলিক রাজ্য কার্যত স্বাধীন হয়েছিল, সেই সমস্ত স্বাধীন আঞ্চলিক রাজ্যের শাসকেরা তারা লোদি বংশের আধিপত্য মানতে চায়নি। অর্থাৎ এই সময়ে একাধিক আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল এবং এই আঞ্চলিক রাজ্যগুলো কার্যত স্বাধীন ছিল এবং এরা দিল্লি সুলতানির কর্তৃত্বকে মানেনি। এছাড়া এই সময়ে যারা বংশানুক্রমিকভাবে জায়গির লাভ করেছিলেন, সেই সমস্ত জায়গিরদাররা সুলতানি শাসনের বা সুলতানি কর্তৃত্বের বিরুদ্ধে তারা সর্বত্র বিদ্রোহ করত এবং তারা স্বাধীনভাবে শাসন করতে চাইত। এই সময়ে অভিজাতরা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিল। ইব্রাহিম লোদি, যিনি লোদি বংশের শেষ শাসক, তিনি এই অভিজাতদের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি কেন্দ্রীয়করণের নীতি নিয়েছিলেন। অর্থাৎ তিনি সুলতান পদটিকে ক্ষমতাশীল করার জন্য কেন্দ্রীয়করণের নীতি নেন, যে কারণে অভিজাতরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বহুলোল লোদি, তিনি লোদি বংশের প্রতিষ্ঠাতা, যেটা আগেই বলেছি। 1451 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসন আরোহণ করেন। বহুলোল লোদি তিনি রাজ্য বিস্তার অপেক্ষা অভ্যন্তরীণ সংগঠনের দিকে নজর দেন এবং যে কারণে তিনি আফগান সেনাপতি এবং অভিজাতদের জায়গির প্রদান করেছিলেন এবং নিজ পক্ষে আনার চেষ্টা করেন। তার শ্রেষ্ঠ কীর্তি ছিল জৌনপুর জয় এবং এই জৌনপুর রাজ্যের শাসক ছিলেন মামুদ শাহ সার্কি। এই মামুদ শাহ সার্কিকে তিনি পরাজিত করেছিলেন। এছাড়া বহুলোল লোদির বিরুদ্ধে যে সমস্ত জায়গিরদাররা বিদ্রোহ করেছিল, সেই সমস্ত জায়গিরদারদের বিদ্রোহকে তিনি দমন করেন। যেমন মেওয়াট, গোয়ালিয়র, পাতিয়ালি, মুলতান, সিরহিন্দ প্রভৃতির বিদ্রোহ যেগুলো জায়গিরদাররা করেছিলেন বহুলোল লোদির বিরুদ্ধে, সেগুলোকে তিনি দমন করেছিলেন। এরপর দেখব লোদি বংশের দ্বিতীয় শাসক সিকান্দার লোদি সম্পর্কে। সিকান্দার লোদির আসল নাম ছিল নিজাম খান। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এই কোশ্চেনটা এক্সাম পেপারে তোমরা দেখতে পাবে, যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, যে দিল্লির কোন সুলতান নিজাম খান নামে পরিচিত। তাহলে নিজাম খান নামে পরিচিত সিকান্দার লোদি। সিকান্দার লোদি তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং আগ্রাতে রাজধানী স্থানান্তর করেছিলেন। সিকান্দার লোদি তিনি ফার্সি ভাষায় বিভিন্ন কবিতা রচনা করতেন এবং কবিতা প্রকাশের ক্ষেত্রে তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন, সেটি হলো গুলরুখ বা লাল ফুল। এই ছদ্মনামটি তিনি ব্যবহার করতেন। সিকান্দার লোদি তিনি বহুলোল লোদির মতোই উচ্চাকাঙ্ক্ষী আফগান কর্মচারীদের নিয়ন্ত্রণে রাখার বিশেষ চেষ্টা করেছিলেন। পাশাপাশি তিনি কৃষি ও বাণিজ্যের উন্নতির চেষ্টা করেন। তিনি খাদ্যশস্যের ওপর বিক্রয় শুল্ক লোপ করেন, রাস্তাঘাট নির্মাণ করেন যাতে খাদ্য সরবরাহ সুগম হয়। এছাড়া তিনি জমি পরিমাপের ক্ষেত্রে একটি পদ্ধতি চালু করেছিলেন, যেটি হলো গজ-ই সিকান্দার। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক। ইব্রাহিম লোদি তিনি গোয়ালিয়র দুর্গ আক্রমণ করেন। ইব্রাহিম লোদির সঙ্গে রাজপুত রাজা রানা সঙ্গের পারস্পরিক দ্বন্দ্ব চলছিল এবং রানা সঙ্গের সঙ্গে তার দ্বন্দ্বের প্রধান কারণ ছিল মালবের ওপর আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। এবং এই মালবের দখলদারিকে নিয়ে ইব্রাহিম লোদি এবং রানা সঙ্গের মধ্যে দুটি যুদ্ধ হয়। 1517 খ্রিস্টাব্দে খাটুলির যুদ্ধ, 1518 খ্রিস্টাব্দে চোলপুরের যুদ্ধ। ইব্রাহিম লোদি এই দুটি যুদ্ধে রানা সঙ্গের নিকট পরাজিত হন
এবং এই দুটি যুদ্ধের পরাজিত হবার পর ইব্রাহিম লোদির দুর্বলতা কার্যত প্রকাশ পায় এবং এই সময়ে আফগান সর্দাররা ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল। আসলে ইব্রাহিম লোদি তিনি আফগান অভিজাতদের ক্ষমতা কমানোর জন্য স্বৈরাচারী রাজতন্ত্রের আদর্শ অনুযায়ী রাষ্ট্রনীতি পরিচালনা করার বিষয়ে কর্মসূচি নিয়েছিলেন, যে কারণে আফগানরা চাইছিল না যে ইব্রাহিম লোদি সিংহাসনে থাকুক এবং তাকে সিংহাসনচ্যুত করার জন্য তারা ষড়যন্ত্র করছিল। এবং এই সময়ে আফগান সর্দারদের এই বিদ্রোহ তাকে দমন করতে হয়েছিল। ইব্রাহিম লোদির রাজত্বকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাবরের ভারত আক্রমণ প্রতিহত করা। বাবর ছিলেন কাবুলের শাসক। কাবুলে থাকাকালীন বাবর ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করার তার স্বপ্ন ছিল এবং তার এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল ইব্রাহিম লোদির রাজত্বকালে সাম্রাজ্যের সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতি। এই সময়ে ইব্রাহিম লোদিকে সিংহাসনচ্যুত করার জন্য তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র গোষ্ঠী তৈরি হয়। তারা বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানিয়েছিল। তারা হলেন দৌলত খাঁ লোদি। তিনি পাঞ্জাবের শাসক ছিলেন। আর একজন ছিলেন আলম খাঁ লোদি। তিনি দৌলত খাঁর কাকা ছিলেন। বাবর 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এবং পানিপথের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের হাতে পরাস্ত হন এবং ভারতে সুলতানি শাসনের অবসান ঘটেছিল। পানিপথের প্রথম যুদ্ধের পর ভারতে মুঘল যুগের শাসন শুরু হয়। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।